ঢাকা শহরের বেশিরভাগ বাড়িতে ছাদ বন্ধ করে রাখা, মূল গেইটের চাবি না দেয়াটা মামুলি ব্যাপার। গোটা রাত যেন বন্দি অবস্থায় কাটানোই নিয়তি এই শহরের ভাড়াটিয়াদের। অসুখ বিসুখে আকস্মিক দুর্ঘটনায়ও এসব মানুষের নেই বাড়ি থেকে বের হওয়ার অধিকার। এ চিত্র মনে করিয়ে দেয় প্রকৃতিতে এমন অনেক সম্পর্ক আছে যেখানে দুই পক্ষ একে অপরের প্রয়োজন পূরণ করে টিকে থাকে। জীববিজ্ঞানে একে বলা হয় মিথজীবিতা সহযোগিতার সম্পর্ক, যেখানে কেউ কাউকে শোষণ করে না। তাত্ত্বিকভাবে বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার সম্পর্কটি এমনই হওয়ার কথা ছিল। কিন্তু এই শহরে ভাড়াটিয়া ধীরে ধীরে হয়ে ওঠেন নির্ভরশীল পক্ষ, আর বাড়িওয়ালার হাতে জমা হয় নিয়ন্ত্রণ, ভাড়া কত হবে, কি শর্তে থাকা যাবে, এমনকি কখন বাসা ছাড়তে হবে সেই সিদ্ধান্ত। এই নিয়ন্ত্রণ যখন নিয়মের সীমা ছাড়িয়ে যায় তখন সম্পর্কটা আর সমান থাকে না। এ কারণে বাসা ভাড়া নেওয়া এখানে আর নিছক একটি লেনদেন নয়, এটি হয়ে ওঠে প্রতিদিনের এক নীরব লড়াই, নিরাপত্তা, মর্যাদা এবং অধিকার রক্ষার লড়াই। কতভাবে যে ভাড়াটিয়ারা প্রতিনিয়ত নিপীড়নের শিকার হন তা বলাই বাহুল্য। বাড়ি ভাড়া সংক্রান্ত আর্থিক লেনদেনে কোনো আইনি স্বচ্ছতা না থাকায় এখানে কিছু অলিখিত নিয়ম প্রতিষ্ঠিত হয়ে গেছে, যা পুরোটাই ভাড়াটিয়ার বিপক্ষে। চলুন সেগুলো জেনে নিই। আইনত 1 মাসের বেশি অগ্রিম নেয়া নিষিদ্ধ হলেও ঢাকা বা চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে 2 বা 3 মাসের অগ্রিম ভাড়া নেয়া একটি প্রতিষ্ঠিত নিয়ম। বাড়ির মালিকরা এর পক্ষে যুক্তি দেখান যে ভাড়াটিয়া হঠাৎ করে বাসা ছেড়ে দিলে বা কোনো ক্ষতি করলে এই টাকা তাদের নিরাপত্তা হিসেবে কাজ করবে। কিন্তু বাস্তবে এই সিকিউরিটি মানি প্রায়শই ভাড়াটিয়ার গলায় ফাঁস হয়ে দাঁড়ায়। ভাড়ার রসিদ চাওয়াটা যেন এক ধরনের অপরাধ। অনেক বাড়িওয়ালাই রসিদ দিতে প্রচণ্ড অনীহা প্রকাশ করেন। এর একটি বড় কারণ হলো কর ফাঁকি দেয়া। জানুয়ারি মাসের এই ভাড়াটিয়াদের বুকে এক ধরনের অজানা ভয় কাজ করে। কোনো ধরনের নিয়ম বা আইনের তোয়াক্কা না করে প্রায় সব বাড়ির মালিক বছরের শুরুতে 10% থেকে 15% পর্যন্ত বা তারও বেশি ভাড়া বাড়িয়ে দেন। আপনি যদি এই অন্যায় বৃদ্ধির প্রতিবাদ করেন তাহলে একটি মাত্র উত্তরই প্রস্তুত থাকে, না পোষালে বাসা ছেড়ে দেন, ভাড়াটিয়ার অভাব নাই। এই একটি বাক্যই বাড়িওয়ালা ও ভাড়াটিয়া সম্পর্কের ক্ষমতার ভারসাম্যহীনতাকে স্পষ্ট করে দেয়। ভাড়ার বাইরে আরও অনেক খরচ থাকে যা ভাড়াটিয়াকে বহন করতে হয়, যেমন সার্ভিস চার্জ নামে একটি অতিরিক্ত বিল ধরিয়ে দেওয়া হয় যার কোনো স্বচ্ছ হিসেব থাকে না। লিফটের রক্ষণাবেক্ষণ, দারোয়ানের বেতন, জেনারেটর, গ্যারাজ ও কমন স্পেসের বিদ্যুৎ বিল ইত্যাদি এই চার্জের অন্তর্ভুক্ত বলে দাবি করা হলেও এর পরিমাণ প্রায়শই অস্বচ্ছ এবং বাড়িওয়ালার ইচ্ছা মতো নির্ধারিত হয়। অনেক সময় ময়লার বিল, পানির বিল বা গ্যাস বিলও নির্ধারিত রেটের চেয়ে বেশি নেওয়া হয়। এভাবে মাসের পর মাস লুকোনো খরচ মেনে নিতে নিতে ভাড়াটিয়া বুঝতেই পারেন না সমস্যা শুধু টাকার নয়, আসল সংকট আরও গভীর। একসময় দেখা যায় বাড়িওয়ালা শুধু আপনার ভাড়ার হিসেবে রাখছেন না, তিনি নজর রাখছেন আপনার জীবনেও। তখন বাসা আর কেবল বাসা থাকে না, হয়ে ওঠে নিয়মে বাঁধা এক নিয়ন্ত্রিত জায়গা। লক্ষ্য করলেই দেখা যায় বেশিরভাগ ভাড়া বাসার ছাদেই তালা ঝোলে, গেইটে বড় বড় করে লেখা থাকে ভাড়াটিয়াদের ছাদে ওঠা নিষেধ বা ছাদ ব্যবহার করা যাবে না। এই যুক্তিগুলোর আড়ালে যা লুকিয়ে থাকে তা হলো ভাড়াটিয়াকে নিয়ন্ত্রণ করার এক তীব্র মানসিকতা এবং ব্যক্তিগত সম্পত্তির এক চরম সূক্ষ্ম অহংকার। ছাদ হলো একটি কমন স্পেস যা আইনত বিল্ডিংয়ের সব বাসিন্দার ব্যবহারের অধিকার রয়েছে, কিন্তু বাড়িওয়ালা এটিকে নিজের ব্যক্তিগত সম্পত্তি মনে করেন এবং তার ব্যবহারের অধিকার কেবল নিজের পরিবারের জন্য সংরক্ষিত রাখেন। প্রায়শই দেখা যায় বাড়ির মালিক তাদের ব্যক্তিগত কাজে ছাদ ব্যবহার করছেন, অথচ ভাড়াটিয়াদের জন্য সেই ছাদেরই দরজা বন্ধ। এই ছাদ বন্ধ করে দেওয়ার মাধ্যমে তিনি ভাড়াটিয়াকে মানসিকভাবে একটি বার্তা দেন, এই বাড়ির সবকিছু আমার, তুমি কেবল নির্দিষ্ট একটি অংশ ব্যবহারের জন্য ভাড়া দিয়েছ, তোমার স্বাধীনতার সীমা আমার দ্বারাই নির্ধারিত হবে। এই সামান্য ব্যাপারটি ভাড়াটিয়ার মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে। বিশেষ করে ছোট ফ্ল্যাটে থাকা পরিবারের শিশু যারা খেলার কোনো জায়গা পায় না
বা সারাদিন ঘরে থাকা মানুষগুলোর জন্য এটি এক ধরনের মানসিক কারাগার তৈরি করে। এক টুকরো খোলা জায়গা থেকে বঞ্চিত হওয়াটা তাদের বিচ্ছিন্নতা বোধ এবং ক্লস্ট্রোফোবিয়া বাড়িয়ে তোলে। এদিকে আবার অনেক ভাড়া বাসার একটি অলিখিত এবং কঠোর নিয়ম হলো রাত 10টা বা 11টার পর মূল গেট তালাবদ্ধ করে দেয়া হবে। আপনি যদি এরপর বাসায় ফেরেন তাহলে আপনাকে এক দীর্ঘ এবং অপমানজনক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। আপনাকে হয়তো দারোয়ানকে ফোন করে ঘুম থেকে তুলতে হবে, অথবা বাড়িওয়ালার দরজায় নক করে তার বকাঝকা শুনতে হবে। আপনার দেরিতে ফেরার কারণটি যতই জরুরি হোক না কেন, হয়তো অফিসের কোনো ডেডলাইন ছিল বা পরিবারের কেউ হাসপাতালে কিংবা আপনি কোনো দাওয়াতে গিয়েছিলেন, তাতে কিছু যায় আসে না। নিয়ম তো নিয়মই। আপনার বাসায় অতিথি আসবে, এটাই স্বাভাবিক। বন্ধু, আত্মীয়, সহকর্মীরা আপনার সঙ্গে দেখা করতে আসবে, আপনার সুখ দুঃখের অংশীদার হবে। কিন্তু অনেক বাড়িওয়ালার কাছে অতিথি মানেই আপদ, বিশেষ করে যদি অতিথি বিপরীত লিঙ্গের হয়। দারোয়ান বা বাড়িওয়ালা আপনার অতিথিকে গেইটে এমনভাবে জেরা করবেন যেন তিনি কোনো অপরাধী বা সন্দেহভাজন ব্যক্তি। কোথায় যাবেন, কার কাছে যাবেন, ফ্ল্যাট নম্বর কত, কেন যাবেন, তার সঙ্গে আপনার সম্পর্ক কি, এই প্রশ্নগুলো আপনার অতিথির জন্য যেমন অস্বস্তিকর, আপনার জন্যও তেমনি লজ্জাজনক এবং অবমাননাকর। বাড়িওয়ালা নিজস্ব নৈতিকতার মানদণ্ড আপনার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। তার চিন্তাভাবনা অনুযায়ী বিপরীত লিঙ্গের কোনো অতিথি আসা মানেই কোনো অনৈতিক কার্যকলাপ ঘটার সম্ভাবনা রয়েছে। এই ধরনের সংকীর্ণ এবং মধ্যযুগীয় চিন্তাভাবনা একজন মানুষের ব্যক্তিগত পছন্দ এবং সামাজিক সম্পর্কের ওপর চরম অসম্মান প্রদর্শন।